আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনা করতে চাই, বিশেষ গুরুত্ব দিতে চাই সংসদের আজকের আলোচিত বিষয়, বিশেষ করে সংস্কার প্রসঙ্গে। এছাড়া তেল সংকট নিয়ে সারা দেশে যে দুর্ভোগ হচ্ছে সেটি নিয়েও আমরা কিছুটা আলোচনা করতে চাই, এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে ৩ জন উপস্থিত রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব কামরুজ্জামান রতন, সংসদ সদস্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, সংসদ সদস্য, আপনাকেও আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা করতে চাই, যেহেতু বলছিলাম শুরুতে যে সংসদে আলোচিত আজকে নতুন করে আবারও আলোচনা এসছে। আসলে গেল কয়েকদিন ধরেই সংবিধান সংস্কারের প্রসঙ্গ, সেটি নিয়ে জনাব কামরুজ্জামান রতন একটু আপনার কাছ থেকেই আলোচনা করতে চাই। যেটি আসলে এখন বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারটি এসছে, দুটি ভোটই একসাথে মানুষ ভোট দিয়েছে, ফলে একটিকে গ্রহণ করে আরেকটিকে বর্জন করার সুযোগ নেই। একটু যেটি বিএনপির পক্ষ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রীও যে ব্যাখ্যাটি দিচ্ছেন, আইনের যে ব্যাখ্যা যে গণভোট ওই অর্থে আইন মেনে হয়নি বা অসাংবিধানিক, এটি আসলে তিনি বলেছেন। একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে একটা ভোট হয়ে গেল, মানুষ জনরায় দিল, এরপরে মানুষ সেটি বুঝে ভোট দিল না, সেটি আসলে বলার সুযোগ আছে কিনা? বিএনপিকে এখন মানুষ এত ভোট দিয়ে প্রায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নিয়ে এসছে, এখন যদি অন্য কেউ বলে মানুষ বুঝে বিএনপিকে ভোট দেয়নি, সেটি বিএনপি মানবে? আসলে আমরা তো এই জনগণের মতামতের রায়টাকে প্রাধান্য দিয়ে, এবং এটা দীর্ঘদিন আমরা অনুপস্থিত ছিলাম এই কারণে যে আসলে মানুষের তো কোনো বাক স্বাধীনতা, কোনো স্বাধীনতার মধ্যে কোনো নাগরিকের যে মর্যাদা, আমরা কোনো মর্যাদার মধ্যে আমরা ছিলাম না, আমরা নিষ্পেষিত ছিলাম সবাই। আমরা এখানে যারা আমরা বসি, সেটা জামাত ইসলাম বলেন, যারা বিবেকপ্রসূত লিখতে গিয়ে বা কথা বলতে গিয়ে সমাজের সবাই কিন্তু নিগৃহীত হয়েছি। এখন জনগণের কখনো ভুল হয়নি। এখন জনগণকে ভুল আমরা বুঝাবো না, এখন জনগণ যা করেছে সঠিক করেছে, জনগণ গভীরে যায়নি। এটা আমি আমার মতো করে ব্যাখ্যাটা দিতে পারি, বা কেউ যদি এরকম ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সর্বোপরি কিন্তু আমাদের যে একেবারে কমন স্ট্যান্ড, আজকে দেখেন সংসদের যে প্রাণবন্ত আলোচনাটা হয়েছে, এই জুলাই সনদ বা এই যে হানা বুটের উপর যা আমরা শুনেছি, এটা কিন্তু লাইভ হয়। আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে এবং সত্যিকার অর্থে কোন দল কিভাবে চাচ্ছে এবং অতীতে কিভাবে এইটাকে জনগণের কাছে উপস্থাপনের পরে আজকে একটা সরকার গঠন হয়েছে জাতীয়তাবাদী দলের, আমাদের জামাত ইসলামের, ওনারা আজকে বিরোধী দলের জায়গায় বসে আছে। অন্যান্য এনসিপি ভাইরা যেভাবে ব্যাখ্যাটা দিয়ে বিএনপিকে একটা কাবুকাত করতে চাচ্ছে, শুধু এটা নয়, বিএনপিকে মানুষের কাঠগড়ে এইভাবে দাঁড় করাতে চাচ্ছে। বিএনপি কথা দিয়ে কথা রাখেনি। এখন আজকে কিন্তু মঙ্গলবার দিন, এটা 2 ঘন্টা এটার উপর প্রস্তাবিত যে আলোচনাটা আজকে জামাত ইসলামের যে আমির, উনি প্রস্তাবনার পরে সব কিছু কিন্তু যাচাই বাছাই করে ওইখানে যেই বিধিমালার উপর যেটা আলোচনার প্রস্তাব রেখেছে, ওইখানে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সালাউদ্দিন ভাই আমাদের কিন্তু স্পষ্ট ওইখানে কিন্তু ব্যাখ্যা দিয়েছে যে আজকে যে প্রস্তাবিত আকারে সেটা 62 ধারার যে ধারাটা, ওইটাতে এটা কাভার করে না, এবং এইটা যদি হয় এইটাও আমাদের আলোচনাটাও কিন্তু এটা ফলপ্রসূ হবে না, বা এটা করলে এটা নিয়েও প্রশ্ন হবে। আমাদের বিএনপি তরফ থেকে যেটা স্পষ্ট কথা যে আমরা জুলাই সনদের উপর যেগুলো আমরা স্বাক্ষর করেছি, ওইগুলোর ব্যাপারে আমরা একেবারে দাড়ি কমা সেমিকোলন এগুলো আমরা মানব, এবং এর সম্মিলিত ভিত্তিতে আমরা মানব। সবাইকে যারা পার্লামেন্টের ভিতরে আছে এবং পার্লামেন্টের বাইরেও যারা পার্লামেন্টের সদস্য হতে পারেনি, তাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু এটা করতে প্রস্তুত। এখন ওনারা কীভাবে চাচ্ছেন, আর আমরা সংবিধানকে আমরা এমন একটা কাজ করেছি, দেখেন জুলাই সনদ যখন করলো, ওইখানে কি জুলাই সনদ করার পরে আমরা কি সাংবিধানিক বৈধতা আমরা কি দিতে পেরেছি, কারণ তখন সংসদ ছিল না। এখন যাই আমরা করব, আমাদের ব্যাখ্যাটা আমরা এইভাবেই, যেটা আলোচনা প্রথম এখানে আলোচনা টেবিলে এটা ফার্নিশড হবে, এবং ফার্নিশ হওয়ার পরে এইখানে যদি কোনো আমাদের যদি আইনের কোনো বা সাংবিধানিকভাবে যদি আমাদের ভবিষ্যতে যেন কোনো জটিলতা না হয়, আজকে আমাদের আইনমন্ত্রী সহকারে এইটি কিন্তু বিশদভাবে বুঝিয়ে। একটু জানতে চাওয়া আছে, জুলাই সনদে যেই জায়গাতে আপনারা একমত হতে পারেননি, ঐকমত্যের একটি বিষয় হচ্ছে আপার হাউজে পিয়ার, আরও বিষয় আছে, নোট অফ ডিসেন্ট আছে আপনাদের, একটা তার মধ্যে আপার হাউজে পিয়ার। 2, আপনারা যে দলগুলো বসছেন আলোচনায় সম্মত হতে পারেননি, সেটি গণভোটে গেছে, মানুষ সেটির পক্ষে ভোট দিয়েছে, আপার হাউজে পিয়ারের পক্ষে।
তার মানে কি মানুষের রায় মানবেন না? জুলাই সনদে আপনারা মানবেন, কিন্তু আপনারা যে আমাদের পেয়ারা বিএনপি এই পর্যন্ত যেটা নোট অফ ডিসেন্ট 9টার মতো এখানে আমাদের নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে এটা আমরা মানি না, ঠিক আছে। ওইটার পরে যে জনগণের যে 69% যে রায়টা আসছে, বিএনপি কি এই পর্যন্ত কোথাও কোনো বলেছে যে এই নোট অফ ডিসেন্টটা আমরা মানবো না? বলেছে আলোচনা হবে। যখন আলোচনার টেবিলে বিএনপি নিজে এটা আমন্ত্রণ জানাচ্ছে, সুতরাং বিএনপিকে আপনি কাঠগড়ায় বা আপনি এইরকম বিএনপিকে না মানে আপনি জনগণের রায় মানে না, এইভাবে একটা সস্তা একটা সেন্টিমেন্ট বিএনপির বিপক্ষে নিতে কিন্তু চাচ্ছে। সেটি দায়ী দাঁড়াচ্ছে না? বিএনপি যদি গণভোটকে অস্বীকার করে, মানে অস্বীকার বলতে মানতে না চায়, কেবল জুলাই সনদে আবদ্ধ থাকে, না আপনি দেখেন এটা তাহলে আলোচনা হবে গণরায়কে না। উপেক্ষা আমি করা মনে হয় না? করি কি দেখেন আমাদের এখানে আপনাদের একটা আলোচনা টকশোতে এক ধরনের আলোচনা হবে, এখানে পুঙ্খানুপুঙ্খভাবে এটা ধারাগুলো যেটা বা যেইভাবে গেলে সাংবিধানিকভাবে এটা দালিলিক একটা ভাবে কিন্তু একটা সার্বভৌম ক্ষমতার উৎসের সমাধান কোনটা, সেটা কিন্তু দালিলিকভাবে ভবিষ্যতে আমাদের যেন আর কোনো কথা না হয়। সেটা আপনারা তো জানেন যে এই বাংলাদেশে অনেক কিছু কিন্তু হয়েছে, এই এই আলোচনাটা বা যেইটা এখন স্থায়ী সমাধানটা হবে, এইটার পরে যেন আমাদের সাংবিধানিকভাবে যে রূপটা দিতে হবে, এখানে সবার কিন্তু ঐক্যমত্যের দরকার আছে। তো সেইখানে আমরা চাবো না ভবিষ্যতে যাতে আর প্রশ্ন না ওঠে, সেটা প্রশ্ন না ওঠে। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই জায়গাটিতে যে ভবিষ্যতে আর যাতে প্রশ্ন না ওঠে, বিরোধী দলের যারা তারা বলছেন যে এই যুক্তিটিকেই তারা সামনে আনছেন যে ভবিষ্যতে যেন আর কেউ বাতিল করতে না পারে, সেজন্য গণভোট বা সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সংস্কার করতে হবে। কেবল সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় গেলে 2/3 ভোটেও যদি পাশ হয়, সেটি ভবিষ্যতে বাতিল হয়ে যেতে পারে, বিশেষ করে আপার হাউজের মতো ইস্যুগুলো। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। রতন ভাই অনেক চমৎকারভাবে কথাগুলো বলছিলেন। আপনি যে জায়গায় বিতর্কটা মূলত, সেটা হলো সাংবিধানিক কাউন্সিল। দ্বিতীয় বিতর্কের জায়গাটা হলো জুলাই সনদ মানবো, মানে নোট অফ ডিসেন্ট সহ, নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া ঐক্যমত্য কমিশন যেভাবে প্রশ্নগুলো উত্থাপন করছে সেটা মানবো। এটাই বিতর্কের কেন্দ্র। জুলাই সনদের বাইরে গিয়ে ঐক্যমত্য কমিশন প্রশ্নগুলো উত্থাপন করেছে। এখন সংসদে যেটি মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে বিরোধী দলের পক্ষ থেকে যে পরিষদের গণভোটের পক্ষের যে পরিষদ, সেই শপথ এবং সেই অধিবেশন দাবি করছেন। বিএনপি চাইছে যে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া, তার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন। সেখানেই তো প্রশ্নটা। এখন আপনি যদি সংবিধান সংশোধন করেন, সেটা হলো আমাদের যে সনাতন, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কাস্টমস, প্রথা, অথবা আপনি যদি বলেন আইন, যদি কোনো কিছু নাও থাকে অ্যাটলিস্ট প্রথা বলতে পারেন, প্রথা অনুযায়ী কাজটা হয়। সংবিধান কিন্তু প্রচুর, মানে সব দেশে, ইভেন আমরা যে সংবিধান প্রথমত যে ইংল্যান্ডের সংবিধানের কথা বলি, সেখানেও কিন্তু প্রথা ভিত্তিকই চলছে। এটা অ্যাটলিস্ট প্রথা, মানে আমরা এর আগেও তো 3বার সংবিধান সংশোধন করেছি। তো সেই সংবিধান সংশোধন কীভাবে করলাম? বিশেষ করে 91 সালে আমরা যে সাংবিধানিক সংশোধনী করেছি, বাকি 2টা ছিল প্রশাসনিক। 91 সালে আমরা করেছি সাংবিধানিক সংশোধন, না তত্ত্বাবধায়ক না, ওই যে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আমরা যে সংসদীয় সরকার ব্যবস্থা আসলাম। তো এই সংসদীয় সরকার ব্যবস্থাটা ছিল আমাদের মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা কিন্তু আমরা সাংবিধানিক সংশোধনী করেছি, মানে সাংবিধানিক গণভোট করেছি। তো সেই সাংবিধানিক গণভোটের মাধ্যমে কিন্তু আমরা একবার গিয়েছি। আমাদের প্রথা আছে। ওই প্রথাটা কি আপনি দেখেন, 3 দলীয় জোট আলাপ করেছে, একমত হয়েছে। তারপরে 3 দলীয় জোটের আলাপটাতে কিন্তু আমরা আস্থা রেখেছিলাম, এবং এটা সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সংসদে 370 শূন্য ভোটে পাশ হয়েছে। 370 না 340 শূন্য ভোট, এরকম কিছু একটা, মানে টোটাল সম্পূর্ণ ভোটে পাশ হয়েছে, মানে কোনো বিপক্ষে কোনো ভোট পড়েনি। আর হলো তারপরে আমরা গণভোটে গিয়েছি রাষ্ট্রপতির সম্মতি দিবেন কিনা এই প্রশ্ন কিন্তু একটা ছিল, যেটা সংসদ করেছে সেটাতে রাষ্ট্রপতির সম্মতি দিবেন কিনা সে বিষয়ে জনগণের সম্মতি চাওয়া হয়েছে। এইবার এই প্রক্রিয়াটা অনুসরণ করা যায় নাই। এখন যায় না কি কেন? ঐক্যমত্য কমিশনের একটা কাজ ছিল, কারণ ছিল যে ঐক্যমত্য কমিশন বা অন্যরা অনেকেই মনে করছিল যে যারা ক্ষমতায় আসবে, মানে অ্যান্টিসিপেট করেছিল যে বিএনপি ক্ষমতায় আসলে বা কেউ ক্ষমতায় আসলে সেটা মানে বাস্তবায়ন করবে কিনা। সে কারণে তারা কি করেছে, গণভোটটা আগে করেছে। এখন ব্যাপারটা হলো যে আপনার তো মানে সাংবিধানিক সংশোধনীর মৌলিক পরিবর্তনের একটা রীতি কিন্তু সারা ওয়ার্ল্ডেই হয়, শুধু আমাদের দেশে হয় না। আমেরিকাতে কতবার হয়েছে। আমি আপনাকে আজকে একটা উদাহরণ দিয়েছি যে 19তম সংশোধনীর মাধ্যমে কিন্তু নারীর ভোটাধিকার হয়েছে প্রায় 140 বছর পরে স্বাধীনতার। তো আপনি সংশোধনী সব জায়গায় হচ্ছে, কিন্তু সংশোধনীগুলোর ক্ষেত্রে একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা অনুসরণ করা যদি আপনি এখন না করেন, যেটা বলছেন আপনার টেকসই সাংবিধানিক সংশোধনী, সেটা তো ধরেন আপনি যদি 20 বছর পরেও কোনো ধরনের রেজিম পরিবর্তন হয়, সেই রেজিমে কিন্তু এটা জুডিশিয়াল রিভিউতে যেতে পারে অ্যাটলিস্ট।
অ্যান্ড জুডিশিয়াল রিভিউ কিন্তু প্রসেস দেখবে আপনি প্রসেস ফলো করেছেন কিনা। আজকে আপনি ভাবতেছেন যে আমি যে করে ফেললাম তাহলে আর কেউ চেঞ্জ করতে পারবে না, কিন্তু 20 বছর পরে যদি জুডিশিয়াল রিভিউতে যায় তখন কিন্তু তার প্রসেস দেখবে। প্রসেস দেখার পরে যদি প্রসেস, কারণ দুইভাবে আইনগুলো যাচাই করা, একটা কন্টেন্ট একটা প্রসেস, তো প্রসেস যদি দেখে প্রসেস যদি ফলো না হয় তখন তো এটাকে আপনি অসাংবিধানিক ঘোষণা করে ফেলতে পারেন যে আপনি কেন গণভোট আগে করলেন কেন, যেটা আপনার জন্য অনেক সহজ। আমরা যদি সবাই যদি একমত হই যে আমরা সংস্কার চাই, সুশাসন চাই, এবং সুশাসনের জন্য ইভেন যে প্রস্তাবগুলো এসেছে এই প্রস্তাবগুলো কিন্তু সুশাসনের জন্য মানে যাচাই সাপেক্ষ, এগুলো এখনও আমি আপনাকে এই উদাহরণ আজকেও দিয়েছি, সেটা হলো পাকিস্তান পৃথিবীতে কর্তৃত্ববাদী রাষ্ট্র, অথচ সেখানে উচ্চকক্ষ আছে এবং আনুপাতিক নির্বাচন আছে। শ্রীলঙ্কায় উচ্চকক্ষ ছিল, তারা বাতিল করেছে, উচ্চকক্ষের মানে শান্তি পায়নি উচ্চকক্ষ নিয়ে, বাতিল করেছে নিজেরা তৈরি করে আবার, আর আনুপাতিক নির্বাচন আছে সেখানে। কিন্তু কয়েকদিন আগে কীরকম ফেসিবাদের বিকাশ ঘটলো। নেপালে কয়েকদিন আগে গণঅভ্যুত্থান হলো, সেখানে উচ্চকক্ষ আছে, আনুপাতিক নির্বাচন আছে। সুতরাং আপনার পাশে 3টা কান্ট্রির কথা আমি বললাম, যেখানে আপনি যে 2টা ইন্ট্রোডিউস করতে চান সেই 2টা কিন্তু ওদের আছে, যে সমাধান হবে। আর মানে এটা করলে যে সুশাসন আসতে পারছে সেটাও না কিন্তু। তো সুতরাং আপনি কিন্তু জাস্টিফাইড করে এগুলো এনেছেন কিনা সন্দেহ আমাদের রয়ে গেছে, এক। দ্বিতীয়ত আপনি কিন্তু প্রসেস ফলো করেছেন না, করেন না। তৃতীয়ত এই সাংবিধানিক সংশোধনী এই দেশে প্রথমবারের মতো না, পৃথিবীতেও প্রথমবারের মতো না। সুতরাং আপনাকে একটা প্রথা মেনে চলতে হবে, অ্যাটলিস্ট আইন না মানেন। চতুর্থত হলো যে কন্টেন্টগুলো আপনি নিয়ে এসেছেন সেই কন্টেন্টগুলো ঐক্যমত্যের ভিত্তিতে আনেন নাই। এমনকি আপনি জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাও কিন্তু আপনি রাখেন নাই। আপনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন, সবাইকে ডেকে নিয়েছেন, ঠিক আছে নোট অফ ডিসেন্ট স্বাক্ষর করালাম, আপনি কিন্তু তখন মানলেন। কিন্তু আপনি যখন প্রশ্ন দিলেন তখন কিন্তু আপনি নোট অফ ডিসেন্টকে মেজর করে ফেললেন, আর জুলাই সনদে কিন্তু আপনি নোট অফ ডিসেন্টকে মাইনর করলেন। তাহলে আপনি একটু সেটা তো এমনও তো হতে পারে যে এখানে যেহেতু রাজনীতিবিদরা একত্র হতে পারছে না, ফলে সেটি জনগণের কাছে পাঠিয়ে দেওয়া হলো, জনগণ করতে চায় না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 30টা দল একমত হয়েছে, মানে পার্টিসিপেট করেছে, এর মধ্যে বিএনপি এমন অনেক 20টা দল থাকতে পারে, ধরেন 20টা দল একত্রিত করলে বিএনপির সমান না হতে পারে ধরেন, বা অন্য একটা দলের সমান না হতে পারে, অথচ 30টা দলের প্রত্যেকের এক ভোট করে, এক ভোট মানে ওই যে টিক চিহ্ন দিয়েছে, তালিমার করেছে, বিএনপির এক ভোট, তাহলে সে একমত হবেন কি করে? এক। দ্বিতীয়ত হলো আপনি নির্বাচনের মানে আপনি যেই কতগুলো বিষয় সামনে নিয়ে আসছেন প্রশ্নের মধ্যে, সেগুলো দেখা যাচ্ছে বিএনপি দ্বিমত করেছে, অন্যরা একমত হয়েছে, তাহলে তো ঐক্যমত্য কমিশন পার্টিজান হয়ে গেল, সে অন্যদের বিষয়গুলো সামনে নিয়ে আসছে। সেটি তো সে প্রশ্নে পার্টিজান হলো, কিন্তু জনরায় যেখানে এসছে, মানুষ যেখানে ভোট দিয়েছে, মানুষকে তো আর সেখানে একটা ব্যাপার আছে, একপক্ষে ভোট দেওয়ার জন্য এখানে অনেক ইস্যু আছে যে ইস্যুতে আপনি একমত, অনেক ইস্যু আছে যে ইস্যুতে আপনি দ্বিমত, কিন্তু প্রশ্নগুলো 4টা এমনভাবে উত্থাপন করা হয়েছে এমন চালাকির সাথে যে এই 4টা প্রশ্নে আপনি হয়তো হা বলতে হয়, না বলতে হয়, কিন্তু জুলাইয়ের পক্ষে সবাই তো হায়ের পক্ষে, কিন্তু প্রশ্নগুলো এমনভাবে ইম্পোজ করা হয়েছে, একটা মডিউল দেওয়া হয়েছে, প্রশ্নটা ছক দেওয়া হয়েছে যে এই মডিউল ছাড়া আপনি তো, আমরা সবাই তো জুলাইয়ের পক্ষের লোক। এখন যাই হোক, কিন্তু যখন মানুষ পক্ষে ভোট দেয় তখন আর ওই বিতর্কে যাওয়ার সুযোগ আছে কিনা? আমি বলছি পুরো প্রক্রিয়াটাতে আপনি রাজনৈতিক এবং সামাজিক যে স্বীকৃতি সেটা যখন আপনি লঙ্ঘন করে উপস্থাপন করেন তখন এটা দুর্বল হয়ে যায়, এটা দুর্বলতা তৈরি হয়। কিন্তু গণভোটের শক্তি তো অনেক বেশি, নো ডাউট। এই জন্য এখন হলো কি সবাই আলাপ আলোচনা করার মাধ্যমে, আপনি পৃথিবীর অনেক দেশে কিন্তু 2বার 3বারও গণভোট হয়েছে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে, মানে একই ইস্যুতে, না আসছে আবার হা আসছে, না আসছে আবার হা আসছে, এটাকে আবার পরিবর্তন করা হয়েছে। এটা কিন্তু এখনও আপনার, এটাকে আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, এখনও এটা না বলার কিছু নেই বা হা বলার কিছু নেই। এখনও আপনি আলাপ করতে পারেন, যে বিষয়গুলোতে দ্বিমত আছে সেগুলো আলাপ করার পরে যতটুকু ঐক্যমত্য অর্জন করা যায় তার ভিত্তিতে আপনারা প্রয়োজনে আবার গণভোটে যান, অথবা আপনারা এটা সংসদে পাস করেন, তখন কিন্তু আপনার প্রসেস হবে আর ওইটা টেকসই হবে, না হলে কিন্তু ওই ভবিষ্যৎ রেজিম আবার পার্সপেক্টিভে প্রবলেম হতে পারে। আব্দুল বাতেন, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আজকে বিরোধী দলীয় নেতার প্রস্তাবটি আলোচনা হয়েছে, আবার সেটি 31 তারিখে আলোচনার জন্য 2 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে, এর পরেও সরকারি দলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করার আসলে সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে ওই প্রস্তাবটা নিয়ে ঠিক আলোচনা হয় নাই, প্রস্তাবটা উত্থাপিত হয়েছে এবং স্পিকার সময় দিয়েছেন, গ্রহণ করেছেন এবং সময় দিয়েছেন। যেটুকু হয়েছে সেটা আলোচনা বলা চলে না, ভাইও ছিলেন সংসদে, ঠিক আলোচনা না। সালাউদ্দিন সাহেব একটা পয়েন্ট উল্লেখ করেছিলেন যে এটা এই বিধিতে না ওই বিধিতে করতে হবে আর কি, তো সেটা কাজে এটাকে ঠিক আলোচনা বলা চলে না। আপনার প্রশ্নটা হচ্ছে সরকারের সদিচ্ছা নিয়ে। বিষয়টা হচ্ছে কি, এই সামগ্রিকভাবে যদি বিচার করি
মানে আমার যেটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা যেহেতু আমি বিরোধী দলের রাজনীতির সঙ্গে এখন আছি, জুলাই সনদের যে স্পিরিট সেটা এখন গৌণ হয়ে গেছে। এখন বিএনপি তো সেটাকে মুখ্য ধরে সামনে আগাচ্ছে। না, আমি বলি, এটা তো আমার কথা। বিএনপি তো কখনো সেটা বলবে না। মানে আমরা যেটা দেখতেছি, আমরা যেটা বুঝতেছি বা আমাদের মধ্যে যেটা ধারণা সৃষ্টি হয়ে গেছে, জুলাই সনদের মূল স্পিরিট যদি আমরা বলি, তাহলে যে কারণে জুলাই সৃষ্টি হলো, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যে সৃষ্টি হওয়ার যে উপকরণগুলো সংবিধানে আমাদের আছে, মূল দাবি ছিল সংবিধানের সেই বিষয়গুলোর পরিবর্তন আনতে হবে। সেটা সংস্কার বলেন আর সংশোধন বলেন, যেভাবেই বলেন, আইনগত ব্যাখ্যা যেটাই হোক, আপনি সংসদে করেন বা গণপরিষদের মাধ্যমেই করেন, জনগণের দাবি এবং আকাঙ্ক্ষা ছিল যে কারণে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সূত্রপাত কীভাবে হয়েছিল? সংবিধানটা, ৭২ সংবিধান এমনভাবে ডিজাইন করা, প্রায় সমস্ত ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার, সরকার পরিচালনার সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। এখন প্রধানমন্ত্রী, তিনি সংসদীয় নেতা, তিনি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, সব কিছু তার হাতে। সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ, তিনি বিচারপতি নিয়োগ দেবেন। তারপরে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, এই যে সাংবিধানিক সংস্থাগুলো, তো যেগুলো দেশে সুশাসন প্রতিষ্ঠান করার জন্য যে সংস্থাগুলোর নিরপেক্ষভাবে ভূমিকা পালন করা প্রয়োজন, সেই সংস্থাগুলোর নিয়োগ বা তাদের ওই পদে টিকে থাকা যদি এক ব্যক্তির উপরে নির্ভরশীল হয়, এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে, তার সন্তুষ্টি অসন্তুষ্টির উপরে নির্ভরশীল হয়, তাহলে তারা তার পারপাস সার্ভ করবে, এটাই স্বাভাবিক। এই আলাপগুলো অলরেডি ঐকমত্য কমিশনে দীর্ঘদিন ধরে হয়েছে। কোন প্রক্রিয়া আসলে হবে? এরপর আপনার একটা জায়গায় একত্র হয়েছে না, ব্যাপারটা তো সেখানেই। এই জিনিসগুলো এখন বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, ঐকমত্য কমিশনের আলোচনায় তো বললেন, মাহবুব ভাই বললেন যে ঠিক, এটা তো পরিপূর্ণ ঐকমত্য হয় নাই। বিএনপি তো ওই সব জায়গায়, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রও না, রাজনৈতিক কৌতূহল থেকে যেটুকু জানি, যে ওই সব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে যেখানে সংবিধানগুলোর এই ধারাগুলো পরিবর্তনের প্রশ্ন আছে, আমার যতটুকু মনে পড়ে, মেবি রং। তো এখন কাজে ঐকমত্য তো হয় নাই। যেহেতু একটা নির্বাচন হইতে হবে, যেমন গণভোট অন্তর্বর্তীকালীন সরকার এবং অনেক রাজনৈতিক দল চেয়েছিল আরও আগে হোক। আমি একটু বলি, আগে হলে ওই অন্তর্বর্তীকালীন সরকারই গণভোটের ভিত্তিতে কিছু জিনিস করে যেতে পারতেন, কিন্তু বিএনপি চেয়েছে না একদিনে হলো। তখন থেকেই একটা আশঙ্কা ছিল যে একদিনে হলে এটা হয়তোবা পরিপূর্ণ বাস্তবায়ন নাও হতে পারে। মানে এই ধরনের আশঙ্কা অ্যাকচুয়ালি যে কারণে হোক একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে ওনাদেরই কারো কথা, যেমন এটার কোনো ভিত্তি নাই বা জুলাই বিপ্লব কোনো বিপ্লব না, কিছু কিছু কথাবার্তা রাজনীতিবিদরা যে সবসময় সচেতনভাবে কথা বলে তা না, কিন্তু কিছু কিছু কথা তো মুখ থেকে বের হয়ে যায়, তার অন্তরের কথা, যার মনোভাবটা বোঝা যায়। এইসব কারণে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে বিরোধী দলের মধ্যে এবং সাধারণ মানুষ, ইয়াং জেনারেশনের মধ্যেও এই আশঙ্কাটা আছে যে বিএনপি সবই করবে, তাদের মতো করবে, মানে সংস্কারগুলো তাদের মতো করে করবে। ডেফিনেটলি তাদের টু থার্ড মেজরিটি আছে। যদি আসন সংখ্যা যদি কম থাকতো, তাহলে হয়তো এই এখন যে সমস্যাটা উৎপত্তি হয়েছে, বিএনপি যদি সাংবিধানিক প্রক্রিয়ায় আপার হাউস করে কিংবা যে প্রস্তাব, আপনাদের যে প্রত্যাশার জায়গাগুলো, সেটা যদি সাংবিধানিক প্রক্রিয়া করে, তাহলে সমস্যা কোথায়? সংবিধান একটা সারুদ্দিন সাহেব সেটা কমিটি গঠনের কথা প্রস্তাব করছে, সবই হবে, কিন্তু আলোচনায় অপোজিশন তো সুবিধা করতে পারবে না। কিন্তু যদি বিএনপি এই সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে আপনাদের প্রত্যাশিত পরিবর্তনগুলো করে, সংশোধন করে বা সংস্কার করে, তাহলে আপত্তি কোথায়? কাঠামোর মধ্যে এই সংবিধানে তো থাকার কথা না। জুলাই বিপ্লবের পর তো এই সংবিধানই থাকার কথা। সেটি আবার ভিন্ন প্রশ্ন, যে এই সংবিধান থাকবে কিনা, সেটি তো ভিন্ন বিতর্ক। ওইটাকে যখন আপনি বাইপাস করে যাবেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জানি না এটা এখানে শুট হবে কিনা। বঙ্গবন্ধু এখানে যুদ্ধ হয়েছে এটা উনি জানতেন না,
না সেই আলোচনা না, আমরা এখন আমাকে যাচ্ছি না, কারণ একটা- সেই একটা আলোচনা মিনিট করলে আরো সময় দেন। দীর্ঘ পার্টিসিপেট করতে হবে, আমাকে না, না, নানান প্রশ্ন মানে করতে খুবই হবে। রিলেটেড, মানে পরিস্থিতিটা বোঝার জন্য। এত বড় একটা ম্যাসাকার হয়েছে এই দেশে, উনি ওখানে ছিলেন। উনি ওখানে স্বেচ্ছায় যাননি, তাকে অ্যারেস্ট ভাই করা আমি তো হয়েছে। সেটা বলি নাই, উনি যে কোনো পরিস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনতে হবে। তাহলে তো জুলাই আন্দোলনের না, না, যারা নেতৃত্ব আমি বলতে দিয়েছেন দিচ্ছি তারাও না কেন আমাকে? তাদেরকে এটার অ্যারেস্ট সঙ্গে করে রাখা connection হয়েছে। আছে তো। আমি নিন্দা করব না কারো, বঙ্গবন্ধু শেখ মুজিবেরও নিন্দা করব না। উনি জানতেন না পুরো পরিস্থিতিটা, এটা তো প্রমাণিত। যে কারণে এটার যে পেইন কতটুকু এটা উনি বোঝেন নাই, যে কারণে উনি সহজে বাকশাল কায়েম করতে পারছেন। আচ্ছা, তার মানে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, নাহিদ ইসলাম কিংবা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে রাখা হয়েছে, তারা কি এই আন্দোলনের সংশ্লিষ্ট না? তারা এই আন্দোলনের ম্যাসাকার সম্পর্কে কিছু অনুধাবন করতে পারে না? এই জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র নেতা নাহিদ ইসলাম কিংবা আমি সার্জিস, তাদের কথা হাসনাত, বলতেছি না। তারাও তো এখন জেলে ছিলেন। যারা বলে জুলাই কোনো তারাও বিপ্লব না। আন্দোলনের ওই সময়টাতে একটা না, না, বড় সময় ধরে তারা জেলে তারা তো ছিলেন। এখানেই ছিল। এখন যারা বলে তারা তো দেশের ভেতরেই ছিল। দেখ, সেটি এখন ভিন্ন যারা আলোচনা, বলে আমরা যে সেই আলোচনায় জুলাই আজকে বিপ্লব যাচ্ছি না। কোনো বিপ্লব না, এখন যারা বলে দু একজনে বলছে তো, তারা তো এটা জানে না। কাজী মাহবুবুর রহমান, একটু আপনার কাছ থেকে আনতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে। আমরা আলোচনা যেটি আজকে দিনভর, আজকে না শুধু গেল কয়েকদিন ধরেই সারা দেশে জ্বালানির যেই সংকট চলছে সেটি নিয়ে একটু আপনার একটা জায়গাতে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। জ্বালানি তেলের দাম বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রস্তাবটি এসছে এবং সেটি প্রধানমন্ত্রী নাকচ করেছেন, কিন্তু মন্ত্রণালয়ের এই যে উদ্যোগ, মানে প্রস্তাব নেয়া, সেটি কি জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি করে না যে দাম পরে বাড়তেও পারে এবং সেটি কালোবাজারিদের আরও একটু উদ্বুদ্ধ করবে কালোবাজারিতে? প্রস্তাবটি আনা এই সময় আসলে জরুরি ছিল কিনা? বিশেষ করে হলো কি, মন্ত্রণালয় তো যদি তার যে ক্রাইসিসটা এইটা মন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে না দেখায়, এটা কিন্তু স্থায়ী অফিস হিসাবে মন্ত্রণালয়ের উপরে দোষ পড়ে। তারা সবসময় চিন্তা করে যে আমার চোখের সামনে যা যা দেখেছি আমি সব আমার বসকে ইনফর্ম করব, সিদ্ধান্ত বস নেবে। যেন কদিন পরে মানে যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে না বলে তুমি আমাদেরকে এটা তো করোনি, আমাদেরকে সতর্ক করোনি, সেই জায়গা থেকে মন্ত্রণালয় কাজগুলো করে থাকে। এখন যেহেতু এটা তেলের ইস্যুটা খুবই মানে একটা বার্নিং ইস্যু, সে কারণে এই আলাপ আমাদের বাড়িতে চলে আসছে। কিন্তু নিয়মিত কাজগুলো এরকম, তার প্রতিদিনই সে যত ক্রাইসিস আছে, যত ভালো কিছু আছে, মন্দ কিছু আছে, সবই অফিস প্রধানের কাছে গিয়ে উপস্থাপন করে যে এই দেখেন অবস্থা। তখন উনি কোনোটা টিক দেয়, কোনোটা মার্ক করে, কোনোটা পাঠায় অন্য ডেস্কে, কোনোটা অন্য মিনিস্ট্রিতে পাঠায়, বাকিগুলো অ্যাটেনশন দেয় না বা দেয়। এটা তার রুটিন ওয়ার্ক, সেই জায়গাতে সেটা করেছে। এখন জনমনের প্রশ্নটা আসবে না, কারণ কি, যেখানে প্রধানমন্ত্রী নিজে নো বলতেছেন যে না আমি দাম বাড়াবো না, সেখানে মিনিস্ট্রি একটা প্রস্তাব উত্থাপনের চেয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, তার অবস্থানটা কিন্তু জনমনের মধ্যে বেশি আশ্বাস তৈরি করবে। তো জনগণ আশ্বস্ত হবে প্রধানমন্ত্রীর জেস্টারে, যতটা না মানে কনফিউজড হবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারণে বা মন্ত্র উপস্থাপনার কারণে। তো আমার কাছে মনে হচ্ছে উনি অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আমরা জেনেছি যে কালোবাজারিরা এই ধরনের কিছু করছে। এই দামটা বৃদ্ধি করলে কি হতো, কালোবাজারিরা এটা আরও উৎসাহিত হতো। এখন রাষ্ট্রের হয়তো কিছু লস হচ্ছে, ভালোই লস হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এই লসটা দেওয়াতে একটা আমাদের মানে সাধারণ মানুষের জন্য একটা মারাত্মক বেনিফিট হলো। তো বিএনপি এটা একটা খুবই পজিটিভ চেষ্টা দেখিয়েছে এবং একটা ভালো উদ্যোগ নিয়েছে, মানে জনগণের পারপাস সার্ভ করার জন্য যে কাজটা সেটা করেছে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করার পরেও কি কালোবাজারিদের মজুদদারি থেমেছে? সেটি না, মজুদদারিটা কি, আমরা দেখবেন আপনি ডলারের সময় যখন গত শাসন আমলে ডলারের যে ক্রাইসিস হয়েছিল, তারপরে কিন্তু দেখা যাচ্ছে 20 টাকা থেকে 22 টাকা 30 টাকা হয়েছিল, কিন্তু আপনি মনে করে দেখেন তো ওই সময় কিন্তু প্রচুর লোক ডলার বাসায় রেখেছে, কিন্তু দেখা যাচ্ছে 2-3 টাকা বাড়ার কারণে কিন্তু পরবর্তীতে এই ডলারের লাভটা তারা করতে পারে নাই। এইবারও আপনি দেখবেন, আমি আপনাকে আমার অনুমান, এটা তো আসলে একবার ঠিক করে বলতে ফিক্স করে বলতে পারি না, অলরেডি কিন্তু কিছু জাহাজ শিপ ছেড়েছে আমাদের জন্য। অলরেডি আমাদের প্রায় 2 মাসের তেল মজুদদের থাকার কথা, স্বাভাবিক প্রক্রিয়া তেল মজুদরা আছে। মানুষ যেহেতু প্রচুর ক্রাইসিস মনে করছে, অনেকেই এটা মনে করছে যে আমার তো ক্রাইসিস হবে, তেলের দাম বৃদ্ধি পেতে পারে, সুতরাং মানুষ কিন্তু একটু কনজারভেটিভ হয়েছে ব্যবহারের ক্ষেত্রে। তো আপনি একটু কনজারভেটিভ হয়েছেন, তেল ছাড় হয়েছে, নিজের মজুদ আছে, এই মজুদ মানে বেসরকারি মজুদদাররা আর 1 মাস পরেই হতাশ হয়ে যাবে যে না এটা বাড়ছে। কারণ এই জিনিস মানে চোরা কারবারি হলো, তেল বিক্রি বন্ধ থাকবে না, কারণ তেলটা তো উত্তোলন করা হয় এবং এই উত্তোলন করা তেলটাকে বাজারে ছাড়তে হবে, নাহলে এটা জমায় রাখতে পারবে না। সুতরাং তেল বাজারে আসবেই যে কোনো প্রক্রিয়া। রাশিয়ার তেলও কিন্তু বাজারে ঢুকে এত নিষেধাজ্ঞার পরে ঢুকছে, কারণ কি রাশিয়াকেও বাঁচতে হয়, যারা তেল কিনে তারাও তেল নিয়ে বেঁচে থাকে। সুতরাং এই তেল, গোল্ড এগুলো কখনোই আটকে রাখা যায় না, এসকল ন্যাচারাল রিসোর্স, এগুলো বের হয়ে যায়, বরং আরও যত নিষেধাজ্ঞা আসবে তত সস্তায় বাজারে আসবে, কারণ এটা ইনফরমাল মার্কেটে আসে। তো
এই জন্য আমি বলছি যে আপাতত হয়তো ইরান অ্যাগ্রেসিভ মানে তার এটা পলিটিক্স করতেই হবে, কারণ তার যুদ্ধনীতি এইরকমই। আবার আমেরিকার নির্দেশের কারণে বা অন্য কোনো কারণে সৌদি আরব সহ অন্যরা তেল বিক্রি বা এটা তেল পরিবহনের সমস্যা একটা আছে, বিক্রির সমস্যা শুধু না, পরিবহনের সমস্যা বেশি। তো এইগুলো কেটে যাবে, বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যাবে। সব কিছু মিলিয়ে একটা মাস সময়ের মধ্যে আমার কাছে যেটা মনে হয় একটা স্ট্যাবিলিটি চলে আসবে। আজকের যে মজুদদাররা আছেন তারা খুব দ্রুতই হতাশ হয়ে পড়বেন। একটু আব্দুল বাতেন আপনার কাছ থেকে জানতে চাই, এই তেলের মজুদদারি নিয়ে বিরোধী দলের কোনো নেতা, বিশেষ করে এনসিপির কয়েকজন বিএনপিকে দোষারোপ করছেন যে এই মজুদদারের পেছনেও বিএনপির নেতারা দায়ী। এই ধরনের বক্তব্যকে রাজনৈতিক না, লাইবিলিটি তো সরকারেরই, এটা তো অস্বীকার করার উপায় নেই। এই জায়গায় যদি অন্য দল থাকতো লাইবিলিটি সেই দলের ঘাড়েই যেত, এখানে তো কোনোভাবে বিরোধী দল দায়ী না বা দায়ী করা যাবেও না। আর সরকারি দলের লোকেরা আছে হয়তো জড়িত থাকতে পারে, ব্যবসায়ী তো থাকবেই জড়িত। ব্যবসায়ী তো জামাতেরও আছে বা এনসিপিরও থাকতে পারে। আমাদের ব্যবসায়ী খুব কম। ব্যবসায়ী মানে মজুদদারি করছে এমন তো নয়, সব ব্যবসায়ী তো আর করবে না। তবে এখানে একটা কথা বলি আমি, বিএনপি প্রধানমন্ত্রী দাম না বাড়ায় ভালো করছেন, আরেকটু ভালো হবে যদি দামটা উনি 7 দিনের জন্য কমান। দাম যদি কমাইতে পারেন উনি, তাহলে সমস্ত তেল বের হয়ে আসবে, তখন আর মজুদদারিত্ব প্রশ্ন উঠবে না, বাজার তেলে সয়লাভ হয়ে যাবে। তারা তো তেল মজুদ করে দাম বাড়বে, বিক্রি করবে, এই জন্য সেটি করলে তো ভর্তুকি আরো বেশি দিতে হবে। 7 দিন দিলে অসুবিধা কি? রাষ্ট্র তো মানুষের ভালোর জন্য, ওয়েলফেয়ারের জন্য। রাষ্ট্রের তহবিল থেকে যদি আর কিছু পয়সা, ভর্তুকি তো যাচ্ছে প্রত্যেক দিন, আরেকটু বাড়লো বেশি, এবং নিশ্চিত 7 দিনে, ওই ভাই বলছে 1 মাস লাগবে না, 7 দিনও লাগবে না। শিক্ষা হওয়া উচিত যারা এই সুবিধা আমরা খবরের কাগজে দেখেছি বা এতে দেখেছি যে বাইরে সাইনবোর্ড দিয়েছে নাই, সেখানে কত 48,000। সরকার তো এর মধ্যে মজুদদারিদের তথ্য দিতে পারলে পুরস্কার ঘোষণা করবে, সেটিও বলছে। তাহলে যদি বিরোধী দল জানে যে বিএনপির ব্যবসায়ীরা এর মধ্যে জড়িত থাকতে পারে, তো সব সরকারি সহায়তা কেন করবে? মানে আমি বলতেছি যে সরকারি দলের লোকেরাই করতেছে, সকলেই করতেছে। তার মধ্যে সরকারি দলের লোকেরা তো একটু অ্যাডভান্টেজ পজিশনে থাকে, সাহস থাকে বেশি, আমাদের কিছু হবে না, থাকতে পারে, সব ক্ষেত্রে তো নাই। বাট মজুদদার আছে, এটা তো স্বাভাবিক, একটা ক্লাস আছে। আমাদের মধ্যেও এরকম আছে, আমরাও একই কাজ করেছি। আমি হয়তো ইউজুয়ালি নিলে হয়তো 20 লিটার তেল নেব একদিন, কিন্তু আমি যখন শুনলাম এই অবস্থা, তখন পারলে আমি ট্যাঙ্কি ফুল করে নিলাম। তো যে কারণে তো একটা পাম্পের সাপ্লাইয়ের একটা স্টোরিংয়ের ক্যাপাসিটি আছে। তো যে তেলটা সে সারাদিন ধরে বিক্রি করত, সেটা সকালবেলা 2-3-4 ঘন্টার মধ্যে বিক্রি শেষ হয়ে গেল, তো বাকি দিনটা তো তার বন্ধ থাকবে, পাম্প বন্ধ থাকবে। কারণ হলো যে 1 লিটার 2 লিটার নিত যেসব মোটরসাইকেল, সে এখন ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। আমরা যারা 10-20 লিটার কিনতাম গাড়িতে, তারা আমরা ট্যাঙ্কি ফুল করে নিলাম। এভাবেই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। তবে এটা আমার মনে হয় স্বাভাবিক হয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে সূত্রপাত হয়েছে কোথায়? যে কোনো কারণে হতো, যখন জানা ছিল না যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ আটকাবে না, হরমুজে যে একচ্ছত্র নিয়ন্ত্রণ ইরান রাখতে পারবে, এটাও তো জানা ছিল না। ওই আশঙ্কা থেকে রেশনিং করা শুরু করলো সরকারের সেই পদক্ষেপ ভালো ছিল, যে যদি সংকট হয় তাহলে আমরা একটু হিসাব করে চলি, এই ধারণা থেকে রেশনিং করা শুরু করলো। এই রেশনিংয়ের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে মজুত করা বলেন আর ট্যাঙ্কি ফুল করে তেল কেনা বলেন, এইটা শুরু হয়ে গেল। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে না, বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকাবে না। জাহাজ আসতেওছে, কিন্তু তারপরেও ক্রাইসিসটা ওইভাবে দূর হচ্ছে না। তো এটা সাময়িক, অবশ্যই সাময়িক এটা। জি, কারণ যেমন আপনার কাছ থেকে জানতে চাই, টাঙ্কি ফুলের কথা বলছে, কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন ধরনের চিত্র পাওয়া যাচ্ছে, সেখানে টাঙ্কি ফুল তো দূরের কথা, কেউ চলতে পারছে না, এরকমেরও একটি উদাহরণ গণমাধ্যমে এসেছে। সড়কের পাশে কয়েক ঘন্টা অপেক্ষা মা ও শিশু সন্তানের। নারী অর্থাৎ মা বলছেন, বাচ্চার বাবা হোন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছেন, অর্থাৎ তারা ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এর বাইরে একটি রেল আজকে দুর্ঘটনা হয়েছে, সেখানের পেছনেও এই তেল না থাকার, এক ধরনের বাসের তেল না থাকার কারণ রয়েছে। তাহলে কোনটি আসলে সংকট? প্রথম, যেই দলটা পাওয়ারে থাকে তার বিরুদ্ধে তো কিছু না কিছু বলতে হবে। দালিলিক প্রমাণ না থাকলেও তো তার বিরুদ্ধে বলার জন্য কিছু আপনি জিনিস, নাটক হোক বা সত্যের অপলাপ হোক, কিছু জিনিস কিন্তু
আপনাকে হাজির করতে হবে, নাহলে তো আপনার টক শো চলবে না, সংসদে কথা বলতে পারবে না। মানে আমি এটা স্পষ্ট করে আমি এটা বলি। এখন দেখেন, আজকে একটা শব্দ উচ্চারিত হয়েছে, আইনমন্ত্রী বলেছে, এটা কিন্তু কিছু আশাব্যঞ্জক কথা কিন্তু জাতিকে বলতে হবে। এত রক্তক্ষয়ের পরে আমরা আজকে পার্লামেন্টে বসেছি, সবারই একটা 143 জন নতুন সংসদ সদস্য আমরা, প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলের যে আমাদের নেতা, সবাই নতুন। আজকে যে স্পিকার উনিও নতুন। দেখেন আমাদের নতুনের কাজ কি? একটা মানুষকে নতুনত্ব উপহার দেওয়া। এবং এই জন্য জনগণ আমাদেরকে দিয়েছে জুলাইয়ের যারা মারা গেছে এবং যারা যুদ্ধাহত অবস্থায় আছেন, এই মানুষগুলোকে যদি আমরা সামনে রাখি, তাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞ চিত্তে শুধু এই রক্তটার দিকে যদি আমরা একটু যদি অবনত চিত্তে তাদের দিকে শ্রদ্ধা করি, আমরা কিন্তু এই যে সংসদের এই জুলাই সনদ নিয়ে এটা কিছু হবে না। আজকে একটা নতুন শব্দ যেটা সংযোজিত হয়েছে, আমার খুব ভালো হয়েছে, যে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল। আমরা এই যে যাই আলোচনা করছি শব্দ কিন্তু একটা বেরিয়ে আসছে, যে এই ওনাদের আশঙ্কাটা কথা আরেকটা যেন মাগুরা না হয়। মাগুরা একটা দুঃস্বপ্ন ওদেরকে তারা করে বেড়ায়, বা তেজগাঁয়ের একটা দুঃস্বপ্ন তারা করে বেড়ায়, বা এখন যে আপার হাউস নিম্নকক্ষে যে রেশিওতে যেটা হবে ওইটা নিয়ে বিভিন্ন সন্দেহ হচ্ছে। সন্দেহ থেকে কিন্তু আজকে এমন একটা সংসদে একটা দেখতে, এখন যে তেলের প্রশ্ন যেটা আপনি আসছেন, আমাদের মধ্যে যখন সংসদে কমিটি উঠে প্রতিটা মন্ডলে একটু শেষ করে নি, সন্দেহ কি একেবারে অমূলক? আমি আমাদের আন্তরিকতার প্রশ্নে আমরা বলি, যেটা আজকে যদি জামাত ইসলাম, তারা তো বিভিন্ন ডাকসুতে প্যানেলে তারা জয়লাভ করেছে না, ছাত্রদল বা আমরা এমন কোনো কোশ্চেন রেজ করেছি যেটার কারণে বিশ্বদের পরিবেশগুলো নষ্ট হচ্ছে। আজকে যেটা করছে একটা টোটালি একটা অমূলক একটা সন্দেহ থেকে তাদের একটা অতীতের যে কোনো একটা তিক্ত অভিজ্ঞতা বা অতীতের সত্যতার মধ্যে যদি থেকে থাকে, অবশ্যই আমি সেটাকে স্বীকার করার আমার দ্বিধা নেই। ওই অতীত অভিজ্ঞতাটাকে পুনরাবৃত্তি যদি না হয়, ওর একটা প্রোটেকশন আগামীতে সাংবিধানিক দলিল হিসাবে যেন আমরা সবাই এটাকে মেনে চলবি বা মেনে চলতে বাধ্য হই। এইটাই কিন্তু আজকে আমাদের মানে আলোচনার প্রশ্ন, বা এটাকে আমরা প্রোটেক্ট করেই কিন্তু আমরা আগামী দিনের বাংলাদেশটাকে আমরা সাজাতে চাচ্ছি। এখন আপনারা যে তেলের প্রশ্ন যেটা আপনারা আসছেন, দেখেন আমাদের সংসদে যেটা সংসদ মিটিংয়ে ওইখানে স্পষ্ট জ্বালানি আমাদের টুকু ভাই ওখানে যখন এইবারই প্রথম, আমি তো নতুন, তারপরে এবার আমি সবার পুরনো যারা সংসদ সদস্য তাদের মুখ থেকে শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 6টা সংসদীয়, যেটা রেল, স্বরাষ্ট্র, তারপর এই যে আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, সবাইকে একটা ফিরিস্তি বর্তমান আমাদের কনজিউম বা আমাদের কি আমাদের মজুদ আছে পুরো এই বিদ্যুতের ব্যাপারে আমাদের দেখে, যখন রাষ্ট্র দায়িত্ববান নেয় তখন 15 দিনের আমাদের ফুয়েল ক্রাইসিস মানে আমাদের স্টক ছিল। তারপরে দেখেন এই বৈশ্বিক এই যুদ্ধটা লাগলো। এই যুদ্ধের ব্যাপারে কি আমরা জানতাম না? এটা জাতীয় দল এটা ইরানকে দিয়ে বা ট্রাম্পকে দিয়ে আমরা লাগিয়েছি। জিনিসটা তো এরকম না, ভাবতে হবে এটা একটা জাতীয় সমস্যা। আপনি দেখেন আপনারা এই মধ্যে আমাদের আলোচনা হয়েছে আমরা যেন 1 টাকা 2 টাকা কমিয়ে দিই। তখনই আমার প্রশ্ন আসে, ডিজেল সবচেয়ে বেশি 66% আমাদের এই ডিজেল যে কনজিউম করতে হয় এটা আমাদের বাইরে থেকে আনতে হয়। সেইখানে আমাদের কি স্পষ্ট বলা আছে, পার্শ্ববর্তী দেশে এখনই আমাদের থেকে 24 টাকা বেশি, যদি আরও কমায় এটা স্মাগলিং হয়ে ওই দেশে চলে যাবে। আমার বাস্তবতা তো সব কিছু নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমি মনে করি আমার সমাধানকল্পে আমাদের মধ্যে থেকে যে চিন্তাটা আসে সেটা হলো গভর্নমেন্ট তার স্পষ্ট 2 মাসের, অগাস্টে কিন্তু আরও কি ক্রাইসিস হবে, এর মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বাড়বে না কমবে, সবই কিন্তু অনুমান, আমরা কোনো কিছু বলতে পারছি না। বাট আমাদের এখন যে অবস্থা 2 মাস, বিদ্যুৎ মন্ত্রী উনি বলেছেন 2 মাস আমাদের এখানে রিজার্ভ আছে। তারপর দেখেন এই যে এইটা বিএনপি এখন বা আমাদের যদি বলা হয় একটা সত্যি আমাদের উপর একটা মানে একটা মিথ্যা একটা অপবাদ দেওয়া হবে। এটা আমি বাচ্চান ভাইকে, আপনি আপনার সংসদ সদস্য, আমিও আপনাকে বলতে আপনার সাথে আমার দেখা হবে। যারা করে যারা শুনেন, আমরা মসজিদে যাই ভাই, মসজিদের জুতা চুরির ভয়কে আমরা কি মসজিদের মুসল্লির আমরা কি কাতার কি আমরা মসজিদের নামাজ পড়া ছেড়ে দেই? চোর চুরি করবে, ওই চোর কখনো রাজনৈতিকভাবে আমার নৈতিকতা আমার দলের স্ট্যান্ডকে কখনো পরিবর্তন করতে পারবে না। ওই চোরদেরকে নিয়ে আমার এই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে কিন্তু নতুন সাজে যে সজ্জিত আগামী দিনে বাংলাদেশের চিন্তা করছে। এখন প্রথম হলে আমার মজুদটা কতটুকু আছে, এইখানে কেউ যেন এটাকে কালোবাজারির মতো যেন আমাদের পেট্রোল পাম্প থেকে যেন যেতে না হয়। এখন 19টা ডিপুতে এখানে কিন্তু বিজিবি বসিয়েছে, টোটাল মনিটরিংটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট হচ্ছে কিন্তু, এবং এটা মন্ত্রণালয় এখানে হচ্ছে। আমি স্থানীয় একজন সংসদ সদস্য, আজকে আমাকে প্রশাসন থেকে বলেছে তোমার এলাকায় যতগুলো পেট্রোল পাম্প আছে তোমরাও গিয়ে তাদেরকে সতর্ক করো, কোনো ধরনের যদি মজুদকারী কিছু হয় তাদেরকে কিন্তু আইনের ব্যবস্থা না হবে। এইটার প্রয়োগটা আমি করলাম কিনা। এখন মানুষের ভয় থেকে কি করে
আগামী দিন ওই যে বিরোধী দলের কিছু প্রপাগান্ডার মধ্যে তাদের ভিতরে একটা ভয় ঢুকে দিয়েছে, মনে হয় আগামীকাল ধরুন আমার 2 দিনের মানে আমার খুব জরুরি কাজ আছে, আমি গাড়িতে আমার চড়তেই হবে, এক জায়গায় যেতে হবে, সেটা আমি আগে কি নিয়ে করবো নিচ্ছেন যদি আমি একদিনেরটা থাকে পরে 2 দিন তো আমার জরুরি কাজ কি করবো, আমি কি করছি একদিনের তেল যেটা আমি ভরতাম আমি আগামী 2 দিনের জন্য আমি ওই তেলটাকে আমি যখন নিতে যাচ্ছি তখনই এইটা লাইনটা দীর্ঘায়িত হচ্ছে। আমার সবচেয়ে চিন্তা করতে হবে গভর্নমেন্টকে স্পষ্ট বলেছে আমার 2 মাসের মজুদ আছে। সেকেন্ড থিংস হলো এখানে কালোবাজারির কোনো প্রশ্নই ওঠে না, মজুদদারির কোনো প্রশ্নই ওঠে না, এবং আমার এই ব্যবস্থাপনার মধ্যে আমার এখানে যেন কোনো চুরি বা কেউ যেন মজুদ না করতে পারে, এইভাবে সরকারের মনিটরিং এবং ওনার জায়গা থেকে ওনার একটা দায়িত্ব ছিল। যেমন চাঁপাইনবাবগঞ্জে যেটা হয়েছে, অনেকগুলো জায়গায় যেগুলো পাওয়া যায়, চাঁপাইনবাবগঞ্জে আমাদের কোনো সিটি নেই, তো দেখা গেল ওইখানে মজুদদারির অনেক টাঙ্কি অনেক পাওয়া গেছে। এখানকে আমি বলবো যে জামাত ইসলাম ওইখানে 3 সিট পাস করছে, তারাই হয়তো সরকারকে দোষারোপ করার জন্য এই কাজটা করেছে, বা এটা তো আমি বলবো না। চোর সবসময় চোর, মজুদকারী মজুদকারী ট্রিট করি, আমরা সবাই মিলে দেশটাকে ভালো নজর দিতে হবে। কাজী মাহবুবুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রশ্নটি আমি একটু ভিন্ন আসলে, যেহেতু আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সংসদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিজ কেনার পর্যাপ্ত টাকা নেই, এটি তিনি তথ্যটি জানিয়েছেন, এবং আমরা এর আগে দেখেছি আসলে রাজশাহীতে অনেক শিশু মারা গেছে, সেখানেও সংকট রয়েছে স্বাস্থ্য খাতের, এরকম বিভিন্ন খাতেই সংকট রয়েছে। যে একটু জানতে চাই যে বুঝলাম চুরি হয়েছে, মানুষ আসলে এখন কি করবে এই সংকটের মধ্যে দিয়ে? কি চুরি হয়েছে বলুন? মানে যে দুর্নীতি হয়েছে যে কারণে উপজেলা কমপ্লেক্সে গজ কেনার টাকাও নেই স্বাস্থ্য কমপ্লেক্স। এখন ব্যাপার হলো কি, এগুলো তো আমরা আসলে বাস্তবতায় অনেকটা এটা হয়েছে, এখন এগুলো সমাধান করার জন্য উনি হয়তো দেখাচ্ছেন ক্রাইসিসটা কি লেভেলে আছে, এখন সমাধান করার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে, সেই কথাটাও উনি সাথে সাথে হয়তো নেবেন, না হলে এই ক্রাইসিস সবার সামনে উপস্থাপন করতেন না। উনি যদি নিজেকে অন্যভাবে চিন্তা করতেন তাহলে এই সংকটটা দেখাতেন না। সংকট যেহেতু দেখিয়েছেন তাহলে সংকট সমাধান করার দায়িত্ব ওনার আছে, এবং উনি এখন আমার যেটা মনে হয় উনি এটা উদ্যোগ নেবেন, এবং এই জন্যই হয়তো উদ্যোগ নিতে গিয়েই তো উনি দেখেছেন যে এই প্রবলেমটা তৈরি হচ্ছে। এমন স্বাস্থ্য খাতের নিয়ে কিন্তু আমি স্বাস্থ্য এবং শিক্ষা খাত নিয়ে বলি, একসাথে বলছি, আগেও একদিন আপনাদের এখানে আলোচনা হয়েছিল, 2টা খাত নিয়ে ধারাবাহিক আলাপ দরকার। আলাপ মানে এই আলাপ না, সরকারে ধারাবাহিক একটা কমিটি থাকা দরকার, যে কমিটিটা বা কমিশন মানে সবসময় এই আপডেট করতে থাকবে তাকে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। একজন স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে মানে এই জটিকা ভিজিট দিয়ে স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধ করা যাবে না। দুর্নীতি রোধ করতে হলে বা এই যে অনিয়ম রোধ করতে হলে আপনাকে একটা নীতিমালার মধ্যে দিয়ে যেতে হবে, যে নীতিমালাটা আপনি নিরপেক্ষভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা এই 2টার কথার বাইরেও, যে কথাগুলো যেহেতু শেষের দিকে আমরা চলে আসছি, আপনি দেখেন আমরা মানে এখন আলাপ আলোচনা বিএনপি বা অন্যদের কারোর পক্ষে কারোর বিপক্ষে বলছি, এবং অনেকটা এমন হয়ে গেছে যে বিএনপিকেই সবাই স্বরূপ করছে। আপনি একটু একাডেমিক জায়গাতেও যদি দেখেন যে গত 18টা মাস কিন্তু বিএনপি 30 ভাগের 1 ভাগ ভোট দিচ্ছে ঐক্যমত্য কমিশনে, অথচ তার ওয়েট কিন্তু এরকম না, তা সত্ত্বেও কিন্তু সে এটা মেনে নিচ্ছে। আপনি দেখেন সংস্কার কমিশনের প্রশ্নগুলো মানে সনদের বাইরে গিয়ে উত্থাপন করা হয়েছে, বিএনপি কিন্তু মেনে নিয়েছে। পুরো প্রক্রিয়ায় একের পর এক সে একদমই যে উদারতা দেখায় নাই তাই না, বড় দল হিসাবে যথেষ্ট উদারতা দেখেছে, স্ট্যাবিলিটি চেয়েছে। কিন্তু এখন আমরা কিন্তু কন্ডেম করার সামনে আবার এখনই একই কথা বলছি, বিএনপির কারণে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কী করা উচিত এখানে, এই তার পুরো প্রক্রিয়াটাতে সে যে অবস্থায় আছে সে অবস্থাটা সবার সামনে আবার তুলে ধরা উচিত, এবং এইটা আসলে কার দোষে হচ্ছে, এটা যে প্রধানত ঐক্যমত্য কমিশনটা বিভাজনটা তৈরি করেছে সেই কথাটা হাইলাইট করা উচিত। জি, কর্নেল আব্দুল বাতেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, ঈদযাত্রা আগের চেয়ে ও আগের যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে, এটি দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আপনারা কিভাবে দেখেন? আসলে এটা তো প্রত্যেক সরকার বলে, এবং তারা বলে এই কারণে তারা চেষ্টা করে যাতে ঈদ যাত্রাটা স্বস্তিদায়ক হয়। কারণ ঈদ হচ্ছে আমাদের সমাজের উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড়। বিশেষ করে এই ঈদ উল ফিতরের সময় অধিকাংশ লোক ঢাকা শহর খালি হয়ে যায়, তারা তাদের পরিবার পরিজন নিয়ে, ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য যায়। এবারে একটু ছুটি বেশি ছিল, যে কারণে অনেকে আগ থেকে যাওয়া শুরু করছে, আসার সময় একটু সময় বেশি পেয়েছিল। তবে দুর্ঘটনা হয়েছে, তারপরে কিছু কিছু তো ভোগান্তি হবেই রাস্তায়। আমাদের যেহেতু মানে ট্রাফিক ম্যানেজমেন্ট অত না, স্ট্রং না, রাস্তায় একটা গাড়ি খারাপ হলে সেটা যে দ্রুত রিকভারি করা অনেক সময় সম্ভব হয় না। এই যে একটা বাস মনে করেন রংপুর যাবে, একটা ট্রিপ নামায় দিয়ে ফিরে এসে ঢাকা থেকে আরেকটা ট্রিপ নিয়ে যাবে, এই যাতায়াতের পথে যদি কোথাও ছোট্ট একটু বাধার সম্মুখীন হয় তাহলে কিন্তু এখানে
এখানে যারা টিকিট কেটে অপেক্ষমান থাকে তাদের একটু হ্যাসেল হয়, তাদের কষ্ট হয়, নানান কারণে হইতে পারে। একেবারে ওইভাবে ভালো হয়েছে মন্দ হয়েছে বাট বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। তবে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাণহানি হয়েছে অনেক, এটা তো স্বীকার করতেই হবে। এবারে যে বেশি হচ্ছে তা না, প্রতিনিয়তই হচ্ছে। তো এগুলো আসলে আমাদের কমানো উচিত, সামগ্রিকভাবে বিষয়গুলো চিন্তা করা উচিত। আমরা যদি টিভি স্ক্রলে দেখি প্রত্যেক দিন সড়ক দুর্ঘটনায় কী পরিমাণ লোক মারা যায়, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় তো সেইভাবে চিন্তা ভাবনা করা উচিত। বড় দুর্ঘটনা হলে একটা কমিটি হয়, কমিশন হয়, তারপরে কি হয় না হয় ওইভাবে আর জানা যায় না। কিন্তু এটা স্থায়ীভাবে আমাদের রাস্তাগুলোও সংস্কার করার প্রয়োজন আছে। দীর্ঘদিন সময় লাগে এই ঢাকা চট্টগ্রাম রোড বা রংপুর ঢাকা রোড যে 4 লেন করবে, মানে কোনো কাজই কমপ্লিট হয়নি, বছর পর বছর ধরে ঝুলে আছে। তো এগুলো আসলে একটু চিন্তা ভাবনা করে করা দরকার। জি, কামরুজ্জামান রতন, আপনার কাছ থেকে জানতে চাই, ঘন্টার পর ঘন্টা যানজটে অপেক্ষা করতে না হলেও এই যাত্রায় বাড়তি ভাড়া নিয়ে মানুষের অভিযোগ ছিল, যেটি গণমাধ্যমে অনেক মানুষ অভিযোগ করেছেন। যদিও মন্ত্রী এর পক্ষেই কথা বলেছেন যে বাড়তি ভাড়া নেয়নি, নির্ধারিত ভাড়ার মধ্যেই আছে। এই যে মানুষের মধ্যে বাড়তি ভাড়া সরকারের দৃষ্টিতে বাড়তি নয়, এই দূরত্ব কবে কিভাবে ঘটতে পারে? আসলে বাস্তবতা দেখেন, এই ঈদ উপলক্ষে, বিশেষ করে 2 ঈদ উপলক্ষে, তারপর 7 দিনের বন্ধ, নিয়ার অ্যাবাউট আমাদের হিসাব একটা আছে, সেটা হলো প্রায় 2 কোটি লোক ট্রানজ্যাকশন এপাশ ওপাশ হয়েছে আসা যাওয়ার মধ্যে। আপনি দেখেন, একটা হলো স্বাভাবিক আপনার গতিপথ বা স্বাভাবিক যাত্রার একটা আমাদের প্রস্তুতি থাকে, আর 2 কোটি লোক যখন ঢাকা থেকে তাদের নিজস্ব গ্রামাঞ্চলে বা তাদের এলাকায় যখন চলে যায়, তো হঠাৎ করে এই উইদিন দ্য ডেজ এই লিমিটেশনের মধ্যে আমাদের ভেহিকেলস তো ট্রান্সপোর্ট তো ওইটি থেকে যাচ্ছে, তাদের তাড়াহুড়া বলেন। কিন্তু সরকারের আন্তরিকতা এবং ম্যানেজমেন্টের চেষ্টাটা, এটা আপনাকে সরকার কতটুকু দায়িত্বশীলতার সাথে পালন করছে আমি মনে করি। এবং এইখানে আমাদের সব ক্ষেত্রে কিন্তু এই সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী, উনি আমাদের কিন্তু লোকালি কিন্তু কী বলে দিয়েছে, যে এইখানেই কোনো এই যে উচ্চ যদি কেউ যদি ভাড়া নেয়, ওটাকে মনিটর করার সাথে সাথে কারা এটা নিচ্ছে ওই বাসকে জব্দ করে পুলিশের সহায়তা নিয়ে এটাকে একটা যথাযোগ্য একটা ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা কোনো জায়গাতেই ঈদ উপলক্ষে কিন্তু সরকার কাউকে পারমিটই দেয় না যে এটা তুমি উচ্চ মূল্য তুমি এটা নিতে পারবা। প্লাস এইখানে আমাদের একটা ছিল, আপনি দেখেন যদি ওই রকম সংকট থাকতো বাংলাদেশ, তাহলে আপনি ট্রাফিক জ্যামের কথা বললেন, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই 4 দিন আগে বাংলাদেশের সমস্ত প্রশাসন এবং এখানে বুয়েটের যত এক্সপার্টিজ আছে তাদেরকে নিয়ে সরকারের একটা মনিটরিং সেল বলতে পারেন, তারা একটা টাস্ক ফোর্স জাতীয় করেছে যে এইটার আমাদের যে ট্রাফিক যে জ্যামটা আসলে এটা দুঃসহ হয়ে যাচ্ছে, এটা থেকে আমরা মিনিমাম কতটুকু আমরা রিল্যাক্স দিয়ে আমরা একটা লাঘব করতে পারি। এটাতে কিন্তু কি পদক্ষেপ নিয়েছে সবটা আমি জানি না, বাট আমি এটা সিরিয়াসলি গভর্নমেন্ট এটা নিয়েছে এবং এইটা নিয়ে অলরেডি 3-4টা মিটিংও হয়েছে। এইখানে সমস্ত পুলিশ প্রধান, সমস্ত বাহিনীগুলো যারা এঙ্গেজমেন্ট আমি জানি, সবাই এটা চেষ্টা করছে। আমার মনে হয় যে এই সরকারের চেষ্টাটার মধ্যে আন্তরিকতার আপনি দোষ খোঁজার দরকার নেই। মাত্র 38 দিনের আমার একটা সরকার, এই সরকার অতীতের বস্তা পচা রাজনীতি বা আমাদের যে দুস্থিতি থেকে থাকে, আমরা ওর থেকে বেরিয়ে এসে পরিশুদ্ধ জীবনের জন্য, পরিশুদ্ধ রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা কতটুকু মানুষের কাছে দায়বদ্ধ। আমরা নির্বাচনে তো যখন আমরা কথা বলেছি, আমরা তো কথা বলার সময় তো মানুষের কাছে কিছু ওয়াদা করেছি, আমাদের ওগুলো ফুলফিল করতে হবে। আমরা যদি মনে করি অতীতের যারা ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে বা দাম্ভিকতা দিয়ে হ্যাডমতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাতে চেয়েছে, ওটা যে আর ভবিষ্যতে হবে না, এটা আমি বুঝি, ওনারা বোঝে, কিন্তু কেউ আমরা এই মুহূর্তে স্বীকার আমরা অতটুকু করছি না, আবার স্বীকার অতটুকু আমরা করব যে এইটা করলে আমাদের দুর্বলতা প্রকাশ না হয়। আমার কিন্তু এক ব্যাগকে আমার যে অবস্থান থেকে আমার এই সরলভাবে এই কথাটা স্বীকার করতে আমার কোনো দোষ নেই। আমি এতটুকু এই দলের কর্মী হিসেবে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সব কিছুর মধ্যে আজকে আমাদের সংসদের ক্যান্টিনে কে কীভাবে খায় এটা কি ওনার দেখভালের বিষয়। আজকে উনি 9টা বাজে 5 মিনিট আগে সচিবালয়ে গিয়েছে, সচিবালয়ের 6 নম্বর বিল্ডিং থেকে আরম্ভ করে সবগুলো জায়গায় গিয়েছে। ওনারা প্রতিটা দিনের কর্মসূচির মধ্যে দেখেন উনি কতটুকু পরিশ্রম করেন আর কতটুকু বিশ্রাম নেন, মানুষের মধ্যে চিন্তা করেন, মানুষের জন্য চিন্তা করেন। এবং আমি মনে করি এই চিন্তার মধ্যে দিয়েই ওনার পরিপক্কতা ইনশাল্লাহ হয়েছে এবং রাষ্ট্রের যে রাষ্ট্রনায়কোচিত যে একটা ভূমিকা, আমার মনে হয় আমাদের অতীতের অনেক কিছু থেকে ইনশাল্লাহ উনি ভালো করবেন। জি, আপনাদের 3 জনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।